নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শঙ্কর চক্রবর্তীর কলমে গোয়েন্দা সন্দীপনের আরও একটি গল্প, হেঁয়ালির মায়াজালে। গল্প পাঠে আবির অধিকারী, সন্দীপনের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, প্রণবেশের ভূমিকায় মৃন্ময় মান্না, বঙ্কিমের ভূমিকায় সুদীপ্ত সরকার, বিনায়কের ভূমিকায় সৌমিক, মন্টুর ভূমিকায় সাহিত্য FM চ্যানেল থেকে সৌরভ, সুপর্ণর ভূমিকায় জয়, তনুর ভূমিকায় জয় দাস, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শঙ্কর চক্রবর্তীর কলমে হেঁয়ালির মায়াজালে। সন্দীপন কিছুটা অবাক হয়েই প্রণবেশ সান্যালকে বললেন, আপনার বাবা এই বয়সেও একা একা অত দূরে গেলেন? আসলে আমি তো অফিসের কাজে আটকে গিয়েছিলাম, তাই আর বাবার সাথে এবার যেতে পারিনি। তাছাড়া এবার বাবার ওই সমবয়সী আরও 4 জন পাড়া থেকে গিয়েছিলেন, তাই বাবা বললেন যে ওনার কোনো অসুবিধা হবে না, সে কারণেই আর আপত্তিও করিনি আমি। আরে মশাই, বয়সটাকে তো খেয়াল রাখবেন, বয়সজনিত কারণেও তো কোনো বিপত্তি হতে পারত। বলেছিলাম, তো বাবা বললেন যে কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। ধর্মশালার ওই ঘরে কি তিনি একাই ছিলেন? হ্যাঁ। উনি কি সবকিছুই লিখে জানাতেন? হ্যাঁ। মারা যাওয়ার কত ঘন্টা পরে আপনি খবর পান? ময়নাতদন্তের রিপোর্ট তো বলছে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যেই মারা গেছেন। সেই অনুযায়ী 6-7 ঘন্টা পরে। কে ফোন করেছিলেন? বিনায়ক কাকু। কি বলেছিলেন? তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। তো আপনি গেলেন? অগত্যা মধুসূদন। মারা গিয়েছেন সেটা বলেননি? না, কারণ তাতে যদি আমি মানসিকভাবে পিছিয়ে পড়ি। তারপর? আমি পৌঁছাই সেদিন রাতে, গিয়ে শুনি পুলিশ ইনভেস্টিগেশন করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তারপর আমি সেদিন ধর্মশালাতেই ছিলাম। পরের দিন বেলা প্রায় 2টো নাগাদ মৃতদেহ হাতে পেলাম। তারপর সৎকার করতে অনেক রাত হয়ে গেল, তাই সেই রাতেও ধর্মশালাতেই কাটিয়ে পরের দিন ফিরলাম। আপনার বাবা কোন তারিখে রওনা দিয়েছিলেন? 28 তারিখ ভোরে। আর খুন হন? ওই দিনে রাতে। ধর্মশালায় কখন পৌঁছেছিলেন? বোস কাকু তো বললেন সন্ধ্যের কাছাকাছি। তারপর যে যার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। খাওয়া দাওয়া করেননি? হ্যাঁ, রাতের খাবার যেহেতু বাস থেকেই নামার সময় টুরপাটি হাতে হাতে দিয়ে দিয়েছিল, তাই রাতে আর কেউ ঘরের বাইরে বের হননি। তবে পরদিন সকালে যাত্রা শুরু হবার কথা ছিল 7টার সময়। তা বাসে ঠিক হয় বোস কাকু বাবাকে ভোর 5টায় ডেকে দেবেন। সেই মতো বোস কাকু বাবাকে ডাকতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে খোলা। তখন তিনি বিপদ বুঝে সবাইকে ডাকেন এবং ভেতরে ঢোকেন। ঢুকে দেখেন বাবা বিছানায় বসা অবস্থায় উপুর হয়ে পড়ে আছেন। গায়ে হাত দিয়ে দেখেন দেহ শক্ত হয়ে গেছে। তখনই আমাকে ফোন করেন। আপনার বাবা তো লিখে সবকিছু বলতেন, তা আপনার বাবা যে আপনার বোস কাকুকে ভোর 5টায় ডাকতে বলেছিলেন, সেটা লেখা কিছু পেয়েছেন? হ্যাঁ, একটা ডায়েরি বাবার সঙ্গে নিয়েছিলেন, তাতে যাত্রা শুরু থেকে সব পরপর সময় দিয়ে লেখা আছে। এই তো, এ দেখুন না। সন্দীপন ডায়েরি হাতে নিয়ে প্রথম পাতা উল্টে দেখলেন সকাল 7:25 দিয়ে লেখা, তুই চিন্তা করিস না, আমি সাবধানেই থাকবো। তারপর একটু গ্যাপ দিয়ে লেখা, হ্যাঁ পৌঁছেই ফোন করব। সন্দীপন বুঝলেন ওই গ্যাপের অর্থ উল্টো দিকের মানুষটার কথা শুনে নেওয়া, তারপর তার জবাব দেওয়া। সন্দীপন পৃষ্ঠার নিচে দেখলেন 8:45 PM, সময় দিয়ে লেখা A গুপ্ত। তারপর একটু গ্যাপ দিয়ে লেখা ডিসপোজিট ওয়াই।
সন্দীপন লেখাটা তনুকে দেখালে তনু নিজের নোটবুকে তাড়াতাড়ি লিখে নিলে। সন্দীপনের ডায়েরি ফেরত দিয়ে প্রণবেশকে বললেন, কতজন সমবয়সী ছিলেন আপনার বাবার সাথে বললেন? 4 জন। নাম জানেন প্রত্যেকের? হ্যাঁ, বিনায়ক বোস, মন্টু রক্ষিত, মানব সেন আর সুপর্ণ অধিকারী। প্রত্যেকের বাড়ি চেনেন? এই 2-3টে বাড়ি পরপরই সবার বাড়ি। আপনার বাবার কিছু মিসিং হয়েছে ওই ধর্মশালা থেকে? মূল্যবান কিছুই যায়নি। তার মানে মূল্যহীন কিছু গিয়েছে? হ্যাঁ, যে কলমটি দিয়ে বাবা সবসময় লিখতেন সেটা, ওটা বহু পুরনো। আমি তো 42 বছর ধরে দেখছি, তারও আগে। বাবা নাকি 40 পয়সা দিয়ে কিনেছিলেন। এখনো পর্যন্ত একবারও কলমটা নিপ পাল্টাতে হয়নি। ওই কলমটা হারিয়েছে। ওখানকার পুলিশ কি বলছে? বলছে কোনো ছিচকে চোরের কাজ। তাই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে, কিন্তু সেরকম কিছুই পাওয়া যায়নি। তাই আমি আপনাকে ফোন করলাম এটা দেখার জন্য, সত্যি এটা ছিচকে চোরের কাজ নাকি এর পিছনে অন্য কোনো বিশেষ উদ্দেশ্য আছে। বিশেষ উদ্দেশ্য বলতে? বাবা খুব স্পষ্ট কথা বলা মানুষ ছিলেন, তাই কেউ হয়তো বাবার কথায় আঘাত পেয়ে সুযোগ বুঝে এটা করেছে। বাস সেদিন কোথা থেকে ছেড়েছিল? এই সামনের রাস্তা থেকেই। ট্যুরের আয়োজন কে করেছিল? সৌমেন মিত্র, পাড়ারই ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা, তো ওনার কাছ থেকে একটা লিস্ট আনাবেন তো, সেদিন যারা যারা গিয়েছিলেন তাদের সকলের। খুনি কি অত কাঁচা খেলা খেলবে বলে আপনার মনে হয়? খুব গোয়েন্দা কাহিনী পড়েন নাকি? সেই নেশাতেই তো আর সংসার গড়া হলো না। বলেন কি? দেশ বিদেশের সমস্ত তাবর লেখকদের লেখা পড়েছি। তবুও এর কোনো ক্লু পাননি? না, কাজটা বইয়ের পাতায় সহজ, বাস্তবে খুবই কঠিন। তার মানে আপনি একটা চেষ্টা করেছিলেন? হ্যাঁ, কিন্তু চূড়ান্ত ব্যর্থ। শুধু একটাই জিনিস আবিষ্কার করতে পেরেছি, যে কলমটা দিয়ে বাবা লেখাপড়া করতেন সেটাই শুধু বাবার ঘরে ছিল না, বাকি যা যা বাবা সঙ্গে নিয়ে গেছিলেন সব পাওয়া গেছে, ইভেন মানি ব্যাগও। তাহলে নিশ্চয়ই পেনটার বিশেষত্ব কিছু ছিল? থাকলে কি বাবা আমাকে বলতেন না? আমাকে কিন্তু কোনোদিনই সেরম কিছু বলেননি। হয়তো উনি চেয়েছিলেন বিশেষত্বটা গোপন থাক। কেন? সেটা আমি কি করে বলবো? পেনটার একটা ছবি থাকলে বুঝতে পারতেন কোনো বিশেষত্ব ছিল কিনা। তার আগে বলুন, পেনটা আপনার বাবা রাখতেন কোথায়? এই টেবিলেই, সবার চোখেরই সামনে। আর বাড়ির বাইরে বেরোলে পাঞ্জাবির বুক পকেটে। বেশ, তাহলে আজ উঠি। তাহলে কি করবেন? তদন্ত। প্রণবেশ হাত বাড়িয়ে করমর্দন করে বললেন, অসংখ্য ধন্যবাদ। সন্দীপন বার পাঁচেক আওড়ালেন। এ কে গুপ্ত প্রশ্নচিহ্ন, তারপর একটু গ্যাপ, তারপর লেখা ডিপোজিট ওয়াই, আবার প্রশ্নচিহ্ন। সন্দীপন শেষ করতে না করতেই বঙ্কিমবাবু বললেন, আরে মশাই, ওই নামটা সংক্ষেপে লেখা। ওই নামের লোক হয়তো ওনার কাছে কিছু জমা দিতে গিয়েছিল, তাতে উনি জানতে চেয়েছিলেন আমার কাছে জমা দিতে চাইছো কেন। এতে অত ভাববার কি আছে? তার থেকে দেখুন ওই দিন যারা গিয়েছিলেন তাদের মধ্যে এই নামে কেউ আছে কিনা, তাহলে তার পেছনে লেগে গেলেই তো সত্য বেরিয়ে আসবে। আপনার কি মনে হয় কাজটা যে করেছে সে নিতান্ত গোবেছড়া গোছের মানুষ? না, তা কেন হবে? তনু, কি বুঝলে? স্যার, এই একে গুপ্ত নামের মানুষটি রাত্রি 8:45 প্রণবেশ বাবুর বাবার ঘরে যান, যেখানে তাদের মধ্যে আর্থিক ব্যাপার নিয়ে কথা হয়। তাতে তিনি প্রণবেশ বাবুর বাবাকে টাকা দিতে চান এবং হতে পারে সে টাকা অন্য কারোর কাছে রাখার জন্য কথা ওঠে, কিন্তু কোনো কারণে সেটা তিনি এনার কাছে জমা দিতে গেলে ইনি প্রশ্নটা আমার কাছে কেন বলেন। লোকটা কথা বলতে না পারায় আরো সমস্যা হয়ে গেল। কেন? কথা বলতে পারলে অন্তত লোকটার সাথে যে কথাগুলো বলতেন তাতে পাশের ঘরের মানুষের কানে যেত, তাতে কারোর যদি চোখে পড়তো তাহলে তাকে ধরা সহজ হতো। যাক, তা যখন হয়নি আর এসব ভেবে কি হবে?
এখন কি করা যায়? ওই ধর্মশালায় একবার যাবেন? যেতে তো হবেই, পজিশনটা দেখে আসতে হবে না? তবে টুর লিস্ট আগে হাতে পাই, তারপর। আপনার কি মনে হয় ওই লিস্টে একে গুপ্ত বলে কেউ থাকবে? তা বলতে পারবো না, তবে এই লিস্টের নামগুলো নিয়ে গেলে ওখানে মেলাতে সুবিধা হবে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, এ কোনো সাধারণ ছিচকে চোর নয়। এ জেনে বুঝেই এসেছে, কারণ টাকা পয়সা কিছুই নেয়নি, শুধু পেনটা নিয়েছে। এটা না জেনে করেছে, সেটা মেনে নেওয়া যায় না। আমার মন বলছে প্রণবেশ কিছু একটা লুকোচ্ছে। লাভ? ঘুরপথে আত্মসাৎ। একবার কিন্তু বলল যে ওর বাবা ওকে পেনটার কোনো বিশেষত্বের কথা কিছু বলেনি। আপনার বিশ্বাস হয়? একেবারেই না। একে টোপ দিয়ে সঙ্গে রাখলে কেমন হয়? কি টোপ? আরে ও গোয়েন্দা কাহিনী পড়ে, ওকে বলুন কেমন করে এসবে কাটাছেঁড়া আপনি করেন, তা দেখতে হলে আপনার সাথে থাকতে হবে। ব্যাস। ওই পেনটা এত ব্যবহার করা হয়েছে, তবুও তার নিব পাল্টাতে হয়নি, এটা মানা যায়? জার্মান কোম্পানির পেনগুলো টেকসই হয়। একটা এই ধরনের পেন আমিও ইউজ করেছিলাম, কিছুতেই নষ্ট হচ্ছে না দেখে আমি শেষে ব্যবহার করাই বন্ধ করে দিয়েছিলাম। এটাও জার্মানির হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার পেনটার দাম ছিল 60 পয়সা। আর এটা তো অনেক পুরনো, তাই হয়তো দাম একটু কম। আচ্ছা, তখনকার 40 পয়সার বর্তমান মূল্য কত হতে পারে স্যার? মূল্য কি ওইভাবে নির্ধারণ করা যায় গো? তবে ধরতে পারো 50-60 টাকার মতো। প্রণবে সন্দীপনকে ট্যুর লিস্ট দিয়ে বললেন, আপনারা তো নিশ্চয়ই একবার ওখানে যাবেন। তা আমি যদি আপনাদের সাথে যাই তাহলে কি অসুবিধা হবে? সন্দীপন বঙ্কিম বাবুর দিকে তাকিয়ে বললেন, কি বঙ্কিম বাবু, আপনার কোনো অসুবিধা হবে? মানে না না, ওসব খরচপাতি আমিই করব, ও নিয়ে কোনো অসুবিধা হবে না। আরে তা বলছি না, কিন্তু আপনি যাবেনটা কি করতে? আপনাদের কাজের ধরনটা একটু সামনাসামনি দেখতাম। আরে মশাই, সন্দীপন বঙ্কিমবাবুর দিকে তাকালে বঙ্কিমবাবু বললেন, বেশ চলুন, তবে কোনো প্রশ্ন করবেন না, ওতে কাজের ক্ষতি হয়। শুধু আপনাকে যা জিজ্ঞেস করা হবে তার উত্তর দেবেন। ঠিক আছে। ও প্রণবেশ বাবু, সেদিন যারা বাসে গিয়েছিলেন তারা কি সবাই আপনার পাড়া প্রতিবেশী? আগে হ্যাঁ, আর বয়স্ক বলতে বাবারা 5 জন, বাকি সব আমাদেরই বয়সী। এই লিস্টে তো গুপ্ত বলে কেউ নেই। অন্য কোথা থেকে কি কারোর ওই ধর্মশালায় মিট করার কথা ছিল? তা তো জানা নেই, তবে দুজনের পদবি কিন্তু পুরো দেওয়া নেই দেখলাম। একজন বরুণ দত্তগুপ্ত আর অন্যজন সুভাষ সেনগুপ্ত। এরা দুজনেই কিন্তু পদবিটা অর্ধেক লিখেছে। তবে ওরাও যেমন বাবার সাথে কোনোদিনও কথা বলেনি, তেমনি বাবাও কিন্তু ওদের সাথে কোনোদিনও কথা বলেনি। তাতে কি হলো? ব্যাঙ সাপের সঙ্গে বন্ধুত্ব করে শুনেছেন? না। সাপ তো তবুও ব্যাঙকে ছোবল মারে, তাই না? ওরা কি করে? একজন ব্যাংকে চাকরি করেন আর অন্যজন অ্যান্টিক জিনিসের ব্যবসা করেন। এই ঘোরাফেরা বাদ দিলে আপনার বাবার সময় কাটতো কি করে? হয় বই পড়তেন আর না হলে কিছু লিখতেন। কি ধরনের বই পড়তেন? ওই আমারই মতন। আর লেখালেখি? ছোট ছোট কবিতা বা গল্প। আবার এমনও দেখেছি পুরোনো দিনের একটা গান যেটা বাবার খুব পছন্দের, সেটা বেশ কয়েক পাতা পরপর লিখে রেখেছেন। দারুণ তো। তা আপনার মা প্রয়াত হয়েছেন কত বছর আগে? 27-28 বছর হতে চলল। উনি বেঁচে থাকাকালীনও আপনার বাবা এইরকমই জীবনযাপন করতেন? বাবা একই রকম ভাবে জীবন কাটিয়েছেন। ঘরের প্রয়োজনীয় কাজ কি করে? ওসবের জন্য লোক আছে। সে কি আপনাদের বাড়িতেই থাকে? না না, ভোরবেলা আসে, কাজ করে চলে যায়, আবার বেলার দিকে আসে। আচ্ছা, তাহলে উঠি। আর হ্যাঁ, আপনাকে ফোনে জানিয়ে দেবো কবে আমরা যাব। সন্দীপন বঙ্কিমবাবুকে বললেন, আপনার কাজ তো অনেক হালকা করে দিল, কি বলুন? হ্যাঁ, তনু হাসলে বঙ্কিমবাবু বললেন, আমি একটু বাজাচ্ছিলাম, তা শেয়ার করতে দিলেন না। একেবারেই বেরসিক মানুষ আপনি। তা যা বলেছেন। তবে ছেলেটার উদ্দেশ্য কিছু বুঝতে পারলেন? আমাদের সঙ্গে থেকে আমাদের ফলো করা নয় তো?
ঠিক তাই, সুতরাং কথা বলবেন খুব সাবধানে। বেশ বেশ। এখন যেখানে যাব সেখানেও কিন্তু একই থিওরি অ্যাপ্লাই করবেন। আচ্ছা। সন্দীপন একটা অ্যান্টিক জিনিস বিক্রির দোকানে ঢুকে ওই ধরনের পেনের সম্পর্কে প্রশ্ন করে জানতে পারলেন যে ওই কলমের কোনরূপ অ্যান্টিক ভ্যালু নেই, ওটা খুবই সাধারণ একটি কলম। সন্দীপন দোকানদারের কাছে জানতে চাইলেন ওই ধরনের কলম কোথায় পাওয়া যেতে পারে। দোকানদার বললেন এগুলো এখন আর পাওয়া যায় না, এখন ইউজ অ্যান্ড থ্রো এর জামানা। তাছাড়া 3 টাকা খরচ করলে যেখানে কাজ হয়ে যাবে সেখানে 40 টাকা কেন খরচ করবে? দোকান থেকে বেরিয়ে সন্দীপন বললেন, না, কালই ধর্মশালা যেতে হবে। ধর্মশালায় গিয়ে সন্দীপন নিজের পরিচয় দিয়ে প্রণবেশের বাবা যে ঘরটায় ছিলেন সেটা ভালো করে দেখলেন। তারপর প্রণবেশকে বললেন, এখানে তো একটা বিছানা আর এক কুচো জল ছাড়া কিছুই নেই, আর ঘরের প্রবেশপথও একটা। তার মানেটা কি বুঝলেন? আততীয় লোকাল মানুষ এবং এখানে নিয়মিত যাতায়াত করে। এবং আপনার বাবার পূর্ব পরিচিত। তা কি করে সম্ভব? বাবাই প্রথম এখানে এলেন। তাহলে আততায়ীও এখানকার নয়। আততায়ী আপনার বাবার পরিচিত, সেটা ওনার লেখা থেকে স্পষ্ট, তাই না? আমারও তাই মনে হচ্ছে। তাহলে যে দুজন গুপ্তের কথা বললেন তাদের একটু বাজিয়ে দেখি। সে দেখুন, তবে আমি যেমন সে দুজনের কাছে জানতে চেয়েছিলাম এই ধর্মশালায় এর আগে কতবার আসা হয়েছে, তারাও তেমনই এক বাক্যে বলেছিলেন এইবারই প্রথমবার। আমি এখানকার স্টাফেদের ওদের ছবি দেখিয়ে জানতে চেয়েছিলাম এদের চেনেন কিনা, উত্তর এসেছিল না। বাবা, আপনি তো একেবারে পাকা কাজ করে রেখেছেন। গুড। তা আপনার বাবার সাথে যে 4 জন সমবয়সী মানুষ এসেছিলেন তাদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, ওনারা তো বললেন সারাদিন যা ধকল গিয়েছিল তাতে এখানে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলেন, কেউ কারোর কাছেই যাননি। গেলেও কি এই সময় স্বীকার করবেন? না, তা ঠিক, তবে মুখের ভাবে তো কিছুটা বোঝা যায়। চলুন আর একবার সবাইকে একটু বাজিয়ে দেখি। চলুন। সন্দীপন কলকাতায় ফিরে প্রথমেই দেখা করলেন বিনায়ক বাবুর সাথে। ভদ্রলোক স্কুল শিক্ষক ছিলেন, এখন অবসর নেবার পর এখানে সেখানে ঘুরে বেড়ান। ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, মেয়ে বিবাহিতা আর ছেলে থাকে বেঙ্গালুরুতে। ছেলের কাছেই মা থাকে বলে ভদ্রলোক এখানে একাই থাকেন। সন্দীপন জানতে চাইলেন, মনীন্দ্রবাবুর সঙ্গে আপনার আলাপ কতদিনের? বহুদিনের। কেমন মানুষ ছিলেন? খুবই ভালো। অত সহজ সরল মানুষ সহসা দেখা যায় না। ওর বাড়ি গেলে চা না খাইয়ে ছাড়তই না। ভগবান ওর বাপ শক্তি না দিয়ে ভালোই করেছিলেন, না হলে আমার মতো লোকেদের বিপদের শেষ থাকতো না। কেন? আমি চা খাইনি, আর উনি না খাইয়ে ছাড়বেন না। কথা বলতে পারতেন না বলে লিখে সব জানাতেন। তাই আমি একটা প্রশ্ন করে যেই উনি লেখার জন্য মাথা ঝোঁকাতেন অমনি পালিয়ে আসতাম। আপনার বাড়িতে আসতেন? না না, অফিস আর বাড়ি ছাড়া উনি বাইরে বেরুতেন না। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম দেখে, ওই লোক অবসরের পর ছেলেকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাচ্ছে। তবে প্রণবেশের মতো ছেলে যার ভাগ্যে জোটে তার অনেক পরিবর্তনই হতে পারে। কেন? খুব ভালো ছেলে। আমি তো বলি ওর নাম হওয়া উচিত ছিল রাম। পিতৃ আজ্ঞা পালনে যে সদা সচেষ্ট এবং তৎপর। এই যুগে দাঁড়িয়ে ওই সন্তান সত্যিই আশাতীত। আপনি তো মনীন্দ্রবাবুকে ডাকতে গিয়ে দেখেন উনি মরে পড়ে আছেন। ঠিক তা নয়, আমি ডাকতে গিয়ে দেখি দরজা ভেজানো। তখন আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমি বুঝি নিশ্চয়ই রাতে চোর ছেঁচোর ঘরে ঢুকেছিল, কারণ অচেনা জায়গায় কেউ দরজা খোলা রেখে শোয় না। তাই আমি ঘরের ভেতরে না ঢুকে ওখানকার দায়িত্বে থাকা লোকেদের ডাকি। ওরাই ভেতরে ঢুকে দেখে ওই অবস্থা। তখন আপনি কি করলেন? প্রণবেশকে ফোন করলাম। তখন কটা বাজে? ভোর 5টা বেজে গিয়েছিল। প্রণববাবুকে কি বললেন? বলেছিলাম তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, তুমি আজই এখানে চলে এসো। মারা গেছে বলেননি?
না, যদি ও শোকটা না সামলাতে পারে। প্রণবেশবাবু বলছিলেন যে ওনার বাবার দামি জিনিস কিছুই খোয়া যায়নি। দামি কি ছিল যে খোয়া যাবে? তবে আশ্চর্যের ব্যাপার, নগদ টাকা নাকি চোর একটাও নেয়নি। কি প্রণব, তাই তো? হ্যাঁ। নিয়েছে নাকি শুধু ওনার ব্যবহৃত কলমটা। আচ্ছা, কলমটা আপনি দেখেছেন? হ্যাঁ, না দেখার কি আছে। কলমটার বিশেষত্ব কি ছিল? কলমটা একটু সরু ধরনের ছিল এবং লেখাটাও খুব সরু হতো। এছাড়া আমার চোখে তো কিছু ছিল না। আপনি ওই ধরনের কলম ব্যবহার করেছেন? হয়তো করেছি, মনে করতে পারছি না। কোম্পানিটার নাম বলতে পারবেন? মনে নেই, তবে জার্মান কোম্পানি। তবে ভদ্রলোকের জিনিসের যত্ন ছিল অসম্ভব। ওই কলম সম্পর্কে একদিন আমায় লিখেছিলেন প্রায় 60 বছর ওই কলম তিনি ব্যবহার করছিলেন এবং একবারও তিনি নিব বদল করেননি। কলমের বডিটা কি দিয়ে তৈরি? টিনের। তখনও প্লাস্টিক সারা বিশ্বকে গ্রাস করতে পারেনি। তবে পেনটার দাম একটু বেশি ছিল। কত? 40 পয়সা। আচ্ছা, আপনার কি মনে হয় কোনটা সম্পর্কে? হতে পারে চোর ঘরে ঢোকার পর মনীন্দ্রবাবু দেখে ফেলেন। এখন ও ধরা পড়ে যাবে বুঝতে পেরে ওনাকে আক্রমণ করে বসে। কিন্তু কলমটা নিয়ে গেল কেন? ঘোল খাওয়ানোর জন্য। না হলে ওটা দিয়ে কি করবে? এখন সবাই ডট পেনে লেখে। কালি পেনে লেখার অভ্যাস আর কজনের আছে? আচ্ছা, আপনারা ধর্মশালায় পৌঁছে গিয়ে মনীন্দ্রবাবুর সঙ্গে গল্প করেছিলেন কি? না না, সারাদিনের ধকলের পর বিছানাকে আর ত্যাগ দিতে পারিনি। আচ্ছা বিনায়কবাবু, অশেষ ধন্যবাদ। আরে, এতে ধন্যবাদের কি আছে? আর হ্যাঁ, এই প্রণব, কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু বলো, লজ্জা করো না কিন্তু। না না কাকাবাবু। সন্দীপনরা এরপর গেলেন মন্টু রক্ষিতের বাড়ি। তিনিও বিনায়কবাবুর মতোই কর্ম থেকে স্বেচ্ছাসেবর নিয়েছেন, তবে বিয়ে থাইনি করেননি। ইনি প্রবাসী বাঙালি, জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আমস্টারডামে। সেখানে গাইডের কাজ করতেন। আয় যথেষ্ট ছিল না বলে একা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেন, এবং সেটা যে ঠিক সিদ্ধান্ত ছিল না তা হাসতে হাসতেই স্বীকার করেন। সন্দীপন বললেন, এই বাড়ি কি দেশে ফেরার পর কিনেছেন? আরে না না, সামান্য আয়ে সারা জীবন চলেছি। এত বড় বাড়ি কেনার আমার ক্ষমতা নেই। এখানে আমাদের প্রায় 5 পুরুষের বাস। আমরা 4 ভাই, আমি বাদে বাকি 3 ভাই ওয়েল এস্টাবলিশড। তাই এ বাড়িটা আমাকে তারা দিয়ে দিয়েছে, ভাগ নেয়নি। তারা কোথায় থাকেন? বিদেশেই থাকে। মনীন্দ্রবাবুর সঙ্গে আপনার আলাপ কিভাবে? উনি এখানকার পুরনো লোক নন। আমি ছোটবেলায় যখন এখানে ছিলাম তখন এরা ছিলেন না। এবার যখন দেশে আসি তখন এক জায়গায় ঘুরতে যাই। ট্যুরের ব্যবস্থা করেছিল পাড়ারই একটা ছেলে। তা সেই ট্যুর থেকেই মনীন্দ্রবাবু আর তার ছেলের সাথে আলাপ হয়। ভদ্রলোক ভীষণ মজাদার ছিলেন। কথা বলতে পারতেন না বলে লিখে সব মজা করতেন। আহা, ভগবান যদি ওনাকে বাক শক্তি দিতেন তাহলে বহু মানুষ ওনার রসিকতার ভাগ নিতে পারতেন। যেমন? এই আমি যখন বাঙালি হয়েও ওনার সাথে আলাপের পর হাত মেলাতে যাই তখন আমার পরনে ছিল পাঠান কুর্তা। তাই হাত মেলাবার আগে একটা ডায়েরির পাতায় লিখে দেখালেন, বাঙালি কুত্তা পরনে কুর্তা, করে হ্যান্ডশেক, ছেড়ে নমস্কার।
লেখাটা দেখিয়ে প্রথমে নিজের কান নিজে মুলে হাত বাড়িয়ে করমর্দন করলেন। তারপর বেশ কিছু শব্দ লিখে দেখালেন, যা এক কথায় অসাধারণ। যেমন? এই যেমন ধরুন, আরেকটু, এই কথাটা লিখেছিলেন, আর এক, আর ওই ইংরেজিতে টু, এইভাবে। এগুলো বিদেশে খুব জনপ্রিয়, খুব মজার লাগে আমার, কিন্তু অনেক চেষ্টা করেও মাথায় দু একটা আনতে পারি না। তো ওনার এসব নেশা আছে দেখে বন্ধুত্ব পাতিয়ে নিলাম। তারপর আর কি, মাঝে মাঝেই ওনার বাড়ি যেতাম আড্ডা দিতে। উনি আসতেন আপনার বাড়ি? না। ওনার সাথে কাণ্ড ঘটার পেছনে আপনার ব্যক্তিগত মতামত কি? দেখুন, এটা না, এটা কোনো চোর ডাকাতের কাজ না। কারণ চোর ডাকাত হলে ওই কলমটা নেবে কেন? নেবে তো টাকা পয়সা, তা তো কিছু নেয়নি। আমার যেটা মনে হয়, সেদিন বাসের মধ্যে বিনায়ক বাবুকে নিয়ে মনীন্দ্র বাবু একটু বেশি মজা করেছিলেন। এখন হতে পারে উনি রাগটাকে চেপে রেখেছিলেন, আর পরে সুযোগ পেয়ে শিক্ষা দিতে গিয়ে দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। কি রকম মজা করছিলেন? ছোট ছোট কাগজে কিছু লিখে মানব বাবুর হাতে দিচ্ছিলেন। মানব বাবুর সেটা পড়া হয়ে গেলে সেটা বিনায়ক বাবুকে দেখিয়ে হ করে হেসে উঠে বাইরে ফেলে দিচ্ছিলেন। তা আমরা ওনার হাসি দেখে হাসছিলাম। এক সময় বিনায়ক বাবু একটু বাজে রিয়াক্ট করলে মনীন্দ্র বাবু নিজেকে গুটিয়ে নেন। এদিকে আবার মনীন্দ্র বাবু নাকি বিনায়ক বাবুকেই ভোরে ঘুম ভাঙিয়ে দেবার জন্য অনুরোধ করেন। এখন হতে পারে উনি ভোরে ডাকার পর যখন দরজা খোলেন তখন কাজ সেরে ফেলেছেন। আর এটা বুঝতে পারছেন না কেন? চোর যদি ঢুকতো তাহলে ওই টাকা ছেড়ে ওই কলমটা নিয়ে পালাতো। ওটা বিনায়ক বাবুই বানিয়ে কি করবেন? ঘোল খাওয়াবেন। কলমটা আপনি দেখেছেন? হ্যাঁ, তো উনি তো ওই কলমটা দিয়ে লিখতেন, সব সময় দেখতাম। আচ্ছা, ওই কলমটা সম্বন্ধে কখনো কোনো গল্প আপনাকে করেছিলেন? হ্যাঁ, একদিন বলেছিলেন 60 বছরের পুরনো এই কলম। আশ্চর্য হননি? হ্যাঁ, হয়েছি তো। তবে 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 কি জানেন, এটাও সাথে সাথে ভেবেছি লোকটার জিনিসটার কি যত্ন। আমাদের তো 3 দিনে একটা করে কলম লাগে বোধহয়। এই প্রণবেশ বাবু সম্পর্কে আপনার কি মতামত? মানে ছেলে হিসেবে উনি কেমন? মন্টু প্রণবেশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বললেন, অবিবাহিত পুরুষ সম্পর্কে আর কি বলবো? দায়ে দায়িত্ব ঘাড়ে না চাপলে কি পুরুষ মানুষের চরিত্র খোলে? ভালো বলেছেন। আচ্ছা মিস্টার রক্ষিত, আজ তাহলে উঠি। ওকে ওকে স্যার। সন্দীপনরা এরপর গেলেন মানব সেনের বাড়িতে। মানববাবু ঘোর সংসারী, স্ত্রী জীবিত নেই, ছেলে বিদেশে থাকে। সংসারে মানুষ বলতে তিনি একা, কিন্তু তবুও সংসারের কাজে তিনি নিজেকে ডুবিয়ে রাখেন, আর মাঝে মাঝে নিজেকে রিফ্রেশ করতে একটু এদিক ওদিক ঘুরে বেড়ান। সন্দীপনরা দরজার বেল বাজালে তিনি ভেতর থেকে বললেন, আসছি। তারপর দরজা খুলে প্রণবেশের সাথে সন্দীপনকে দেখে হাত জোড় করে বললেন, আরে আমার কি সৌভাগ্য!
আসুন আসুন, ভেতরে আসুন। সন্দীপনরা ভেতরে গিয়ে বসলে মানববাবুও মুখোমুখি বসলেন। সন্দীপন বললেন, মনীন্দ্রবাবুর ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। মানুষটা বন্ধু হিসাবে কেমন ছিলেন? দারুণ দারুণ মজাদার ছিলেন। একজন মজাদার ঘোড়ার সঙ্গী হারালাম। ওনার এই মৃত্যু সম্পর্কে আপনার মতামত কি? কেমন যেন একটা সন্দেহজনক। কেন? প্রণবেশ বলল, বাবা সঙ্গে করে যা জিনিস নিয়ে এসছে তার কোনোটাই চোর নেয়নি, শুধু ওই কলমটা ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে এই যে, ওই কলমটা তো অতি সাধারণ জিনিস। হ্যাঁ, আজকালকার কলম যেমন প্লাস্টিক বডির হয়, ওটা টিন জাতীয় কোনো ধাতুর বডি ছিল। কিন্তু তা বলে ওর দাম তো আর কোটি কোটি টাকা নয় রে বাবা। ওটা একটা প্রজন্মের প্রতীক বড় জোর হতে পারে। ওটা নেওয়ার জন্য কেউ ওনাকে খুন করবে? তাহলে? ওই তাহলেটাই তো ব্যাপার। আমার মন বলছে কলম নেওয়াটা শুধু বাহানা, আসল গল্প ভেতরে অন্য কিছু। কি থাকতে পারে? দেখুন, পাশাপাশি থাকলেও তেমন ভাবে কোনোদিন তো মেলামেশা করিনি। ওই দেখা হলে কেমন আছেন, ভালো আছেন গোছের কথাবার্তা। তাই ভেতরের খবর খুব একটা ভালো জানি না। ওটা ওই বিনায়ক বাবুই ভালো বলতে পারবেন, কারণ উনি তো এই বাড়িতে খুব যাতায়াত করতেন। কিন্তু এটা ভেবে দেখুন না, অ্যাটাচি খোলা অবস্থায় ঘরে পড়ে রয়েছে, অথচ চোর নিল কিনা ওনার ওই কলমটাকে। ওটা বেচলে অ্যান্টিকের দোকানেও 10 টাকার বেশি মেয়েবে কিনা সন্দেহ। বিনায়ক বাবুর সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, তাই না? হ্যাঁ, আর সাত সকালে উনিই প্রথম ডাকতে গিয়েছিলেন। সেটা তো মনীন্দ্রবাবুই বলেছিলেন। কখন জানেন? না। আরে সেটা সকালে গাড়িতে ওঠার আগে। কিন্তু গাড়িতে ওঠার পরে মনীন্দ্রবাবু বিনায়কবাবুর পেছনে যা লেগেছিলেন তা তো আমি জানি, কারণ চিরকুটে লিখে তো আমার হাতেই দিচ্ছিলেন। তাতে বিনায়ক মনে মনে খেপে গিয়েছিলেন। আমার মন বলছে উনি কিছু একটা ঘটিয়েছেন, হয়তো এতটা বাড়াবাড়ি হবে তা বুঝতে পারেননি। তাই প্রণবেশ বাবুও কি বাবার মতোই মজাদার? বলা মুশকিল, হয়তো হ্যাঁ হয়তো না। কেন? আসলে আমি তো ওর থেকে বয়স অনেকটা বড়, তাই আমার কাছে সামনে নিজেকে অতটা খোলে না, বুঝলেন, যতটাও আসলে। আচ্ছা মানববাবু, এবার উঠবো। সন্দীপন এরপর গেলেন সুপর্ণ অধিকারীর বাড়ি। বাড়ি না বলে গেস্ট হাউস বলা ভালো। চারিদিক বেশ সাজানো গোছানো, দেখে মনে আনন্দ উৎপাদন হয়। সুপর্ণবাবু কলকাতা পুলিশের উচ্চ পদে চাকুরি করতেন। অবসরের পর দপ্তর থেকে তাকে এই পদেই অস্থায়ী হিসাবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু তিনি তা রাখেননি। এক ছেলে আর স্ত্রী নিয়ে বাকি জীবনটা উদ্বেগহীনভাবেই কাটাতে চান। ছেলে ডাক্তার আর স্ত্রী গৃহবধূ। সুপর্ণ ঘর ছেড়ে বেরোতে খুব বেশি ইচ্ছুক নন, তবে মনীন্দ্রবাবুর অনুরোধে এবার বেরিয়েছিলেন। তাই সন্দীপন যখন মনীন্দ্রবাবুর মৃত্যু সম্পর্কে জানতে চাইলেন, তখন তিনি বললেন, সারা জীবন পুলিশে কাজ করেছে, কিন্তু এরকম কেসের মুখোমুখি কোনোদিন হয়নি। আমার তো মাথাতেই ঢুকছে না খুনির আসল উদ্দেশ্য কি। কারণ এই প্রণব বলছে উনি যে যে জিনিস ওনার সাথে নিয়েছিলেন তার কোনোটাই খুনি নেয়নি, শুধু ওই কলমটা ছাড়া। কিন্তু একটা অতি সাধারণ কলম নেওয়ার জন্য ওনাকে খুন হতে হবে, এটা মানা যায় না। হয় কলমটার কোনো বিশেষত্ব ছিল, আর না হয় খুনির সাথে ওনার কোনো শত্রুতা ছিল। কলমটা দিয়ে আমি ওনাকে লিখতে দেখেছি, তবে হাতে নিয়ে কখনো দেখিনি। তবু ওনার মুখেই শুনেছি এই কলমটা দিয়ে উনি নাকি লাগাতার 60 বছর লিখেছেন। হ্যাঁ, সেই হিসেবে কলমটার একটা ঐতিহ্য আছে বটে, কিন্তু সেটা সেই পর্যায়ে নয় যার জন্য ওনাকে মেরে কেউ সেটা নিজের অধিকারে নেবে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এটা মনীন্দ্রবাবুর একটা মজা মাত্র। উনি কিন্তু ওই একই কথা সবাইকে জানিয়েছিলেন। হতে পারে কলমটার প্রতি একটা আকর্ষণ তৈরি করা, অথবা নিতান্তই মজা। আপনার সাথে পরিচিতি কতদিনে? খুব বেশি নয়, তবুও এই 17-18 বছর হবে। আপনারা কি বরাবরই এখানকার বাসিন্দা? না না, বছর কুড়ি হয়নি এসেছি। তো ওই বাড়ি তৈরির সময় একদিন উনি যেচে আলাপ করলেন। আমার সামনে দাঁড়িয়ে একটা ছোট ডায়েরি আমার দিকে এগিয়ে ধরে ইশারায় পড়তে বললেন। আমি প্রথমে ভেবেছিলাম উনি বোধহয় কারোর বাড়ি খুঁজছেন। তাই আমি ঠিক বলতে গেলাম, আমি এখানে নতুন, কাউকে চিনি না। উনি হেসে আবার ডায়েরি এগিয়ে ধরতে আমি দেখলাম তাতে লেখা, আমি আপনার প্রতিবেশী, আলাপ করতে এলাম। আমি আমার ব্যবহারে লজ্জিত হলে উনি লিখলেন উনি কথা বলতে পারেন না। এরপর আলাপ বেশ জমে উঠলে উনি জানতে চাইলেন আমি কিরকম বাড়ি বানাচ্ছি।
আমি বললাম পাকা বাড়ি। তাতে উনি লিখলেন, রসে তো রাস্তা ভিজে যাবে, যাতায়াতের যেন অসুবিধা না হয়। বুঝলাম বেশ রসিক মানুষ, তাই আলাপ বাড়াতে লাগলাম। ওনার বাড়ি কখনো গিয়েছেন? বহুবার। আপনার বাড়ি উনি কখনো এসেছিলেন? হ্যাঁ, তবে খুব বেশি নয়, ওই 2-4 বার এসেছেন বিভিন্ন অকেশনে। আপনি যখন ওনার বাড়ি যেতেন তখন উনি কি করতেন? কি সব লেখালেখি করতেন, কবিতা বা গল্প হবে। আমাকে দেখলেই খাতা বন্ধ করে হাতের ইশারায় বসতে বলে ওই জবাব লেখার ডায়েরি খুলে বসতেন। সে সময় প্রণববাবু কি করতেন? যদি বাড়িতে থাকতো তাহলে ওই গল্পের বইয়ে মুখ গুজে থাকতো। ওর আবার ওই রহস্য গল্পের ভীষণ ঝোঁক, আমার ছেলের মতো। প্রণববাবু ছেলে হিসেবে কেমন? ভালো, বাবার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। আচ্ছা সুবর্ণবাবু, উঠি তাহলে। আচ্ছা, আপনি দায়িত্ব নিয়েছেন শুনে ভালো লাগছে। কেসটা কেমন যেন একটা হয়ে রয়েছে, সমাধান হলে শরীরে একটা স্বস্তি মিলবে। সন্দীপন বেশ মনোযোগ দিয়ে 4 জনের বক্তব্যের সারমর্ম তনুর নোটবুক থেকে পড়লেন। তারপর বললেন, পাকা বাড়ি রসে রাস্তা ভিজে গেলে রাস্তা যাতায়াতের অসুবিধা হবে না তো? গুড ওয়ান মনীন্দ্রবাবু, গুড ওয়ান। শিবরাম চক্রবর্তী বেঁচে থাকলে আর আপনার এই রসিকতা তাঁর কানে গেলে তিনি এইটুকু শান্তি অন্তত পেতেন যে তাঁর ছড়ানো বীজ ভালোই বৃক্ষে রোপণ হয়েছে। বঙ্কিমবাবু বললেন, কেন কেন হঠাৎ এই কথা কেন? এ কে গুপ্ত আসলে কে জানেন? না। বানানটা গভীরভাবে লক্ষ্য করিনি। ভেরি ফানি, ভেরি ফানি। ধরে ফেলেছেন তাহলে কম্মটিকা? আগে প্রণবেশের সাথে কথা বলে নি, তারপর বলছি। সন্দীপন প্রণবেশকে জিজ্ঞাসা করলেন, আপনারা কপুরুষ এ বাড়িতে আছেন? এটা আমাদের আদি বাড়ি নয়, বাবা বছর 25 আগে এটা কিনেছিলেন। আপনারা আগে কোথায় থাকতেন? বর্ধমান। সেখানে আর কে কে আছে? কাকা জ্যাঠারা আছেন। আসলে মায়ের মৃত্যুর পর বাবা আর ও বাড়িতে থাকতে চাইছিলেন না, তাই এ বাড়ি কেনা। কাকা জ্যাঠারা আসা যাওয়া করেন না? খুব কম। কোনো অসুবিধা আছে? না না, ওনারা ওরকমই। ওদের কাছে গেলে চূড়ান্ত আদর যত্ন করবে, কিন্তু ওরা আপনার কাছে কোনোদিনও যাবে না। কেন? লাজুক ধরনের। একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে না ইচ্ছে করে তাহলে দেবেন না, কিন্তু ঘুরিয়ে সত্য বলবেন না। সত্য আবার ঘুরিয়ে হয় নাকি? যেটা জিজ্ঞেস করবেন তার যতটুকু জানেন ততটুকুই বলবেন, আগে পিছে কিছু জুড়বেন না। বেশ। আপনার বাবা মজার ছলে কোনোদিনও মিথ্যে কথা বলেছেন? প্রচুর, তবে তাতে কারো ক্ষতি করা বা আঘাত করার জন্য নয়, নিছক আনন্দের জন্য। বাবা বলতেন, মজা করার জন্য মিথ্যা বললে ক্ষতি কিছু নেই, কিন্তু তাছাড়া মিথ্যা বলাটা ঠিক নয়। শেষ 6 মাস আপনার বাবা যতগুলো ডায়েরি ব্যবহার করেছেন তা আমাকে দিতে পারেন? হ্যাঁ। ডায়েরি ছাড়া আর কোনো কিছুতে তিনি লিখে জবাব দিতেন কি? না। ধরুন 1 গ্লাস জল আপনার কাছে চাইছেন বা একটা চিঠি আপনাকে পোস্ট করতে বলছেন, তখন? সব ডায়েরিতে লিখে জানাতেন। তাহলে বছরে তো অনেক ডায়েরি লাগতো। তা লাগতো। ডায়েরিগুলো আপনি জমিয়ে রাখেন? হ্যাঁ, একটা ঘরে শুধু ওই ডায়েরি আছে। আচ্ছা দিন। প্রণবেশ মোট 12টা ডায়েরি এনে সন্দীপনকে দিলে সন্দীপন বললেন, এগুলো কি আপনি এনে দেন? সব না, কিছু কিছু বোস কাকারাও দেন। আচ্ছা প্রণবেশ বাবু, আজ তাহলে আসি। আচ্ছা, আসুন। 3 দিন 3 রাত ধরে ডায়েরিগুলো পড়ার পরে একটা ডায়েরির একটা পৃষ্ঠা ভাঁজ করে সন্দীপন, তনু এবং বঙ্কিমবাবুকে বললেন, এই পৃষ্ঠাটা পড়ে দেখুন দুজনে। বঙ্কিমবাবু ডায়েরিটা নিয়ে পড়তে লাগলেন। এই কলমটা সাধারণ, কিন্তু এর ডান্ডিটা হীরের, তাই আমি এটা চোখে চোখে রাখি। বঙ্কিমবাবু বললেন, কিন্তু তাই যদি হবে তাহলে এটা সবাইকে জানানোরই বা দরকার কি ছিল? বহু মানুষ আছেন যাদের কাছে একটা বিশেষ জিনিস থাকলে সেটা পরিচিতদের মধ্যে জানাতে পারলে নিজেকে ধন্য মনে করেন। বুঝলাম। তা আততায়ীটা কে? সন্দীপন বললে বঙ্কিমবাবু বললেন, আপনি ধরলেন কি করে? পাকা বাড়ি রসে রাস্তা ভিজে গেলে যাতায়াতের অসুবিধা হবে না তো? মানে? ভদ্রলোক শব্দ নিয়ে খেলতেন। জাগলারি?
মৃত্যুর আগে উনি যেটা লিখেছিলেন আমি সেটা তাই ধরতে পারিনি। কলমটা কি এখনো আছে? হয়তো আছে, হয়তো নেই। এসব জিনিস হাত বদল হতে সময় লাগে না। তা একে ধরবেন কবে? প্রণবেশকে ফোন করে দেখি। সন্দীপন প্রণবেশকে ফোন করে আচ্ছা ঠিক আছে বলে বঙ্কিমবাবুকে বললেন, সন্ধ্যে 7টায় যাব। সন্ধ্যে 7টায় সন্দীপন উপস্থিত হয়ে দেখলেন সেখানে বিনায়ক বোস, মন্টু রক্ষিত, মানব সেন ও সুপর্ণ অধিকারী আগে থেকেই এসে বসে আছেন। সন্দীপন সবার উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করে বললেন, আপনারা যেহেতু মনীন্দ্রবাবুর সাথে খুব বেশি পরিচিত ছিলেন, তাই আপনাদের ডাকতে বলেছিলাম মনীন্দ্রবাবুর খুনের রহস্য শোনার জন্য। সবাই একযোগে তাই নাকি বললে সন্দীপন মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু একটা অনুরোধ আছে। আমি খুনের রহস্য বলার আগে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। দয়া করে উত্তরটা কিন্তু দিতে হবে। সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ করুন না। সন্দীপন বঙ্কিম বাবু আর তনুকে বসতে বলে বিনায়ক বাবুকে বললেন, আপনি কিন্তু একটা কথা আমার কাছে লুকিয়েছেন। কোন কথাটা বলুন তো? বাসে মনীন্দ্রবাবু আপনাকে খুব কষ্ট দিয়েছিলেন। কই না তো, উনি তো সুন্দরভাবেই বসেছিলেন। সে কষ্টের কথা হচ্ছে না, আপনাকে নিয়ে মজা করে আপনাকে কষ্ট দিয়েছিলেন। ধুর, সে তো উনি সব সময় করতেন। ওনার ডায়েরির পাতা দেখলে বুঝতে পারবেন। তবুও একা একা যখন কথা বলতেন তখন মজা করা আর সবার সামনে মজা করার মধ্যে একটা পার্থক্য তো আছেই। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু ওটা আমি অত গুরুত্ব দিইনি। গুরুত্ব দেননি নাকি ইচ্ছাকৃত আড়াল করেছিলেন? লাভ? কেউ যাতে আপনাকে সন্দেহ না করে, আপনি রেগে গিয়ে চুপ করে যান। পরে মনে মনে পরিকল্পনা করেন সকালে যখন ডাকতে যাবেন তখন এর শোধ তুলবেন। তাই রাগটাকে পুষে রেখে সকালে ডাকার ছলে গিয়ে আঘাত করেন, কিন্তু ভাবতে পারেননি উনি মরে যাবেন। তাই যখন দেখলেন উনি মরে গেছেন তখন বাকি নাটকটা করেন, আর পুলিশকে ঘোল খাওয়াতে কলমটা নিয়ে নেন, যাতে পুলিশ ওই কলমটাকে বিশেষ কিছু ভেবে তদন্ত অন্য পথে নিয়ে যায় আর আপনার নাগাল না পায়। বিনায়ক হাসলে সন্দীপন বললেন, কি ঠিক বলছি তো? না না না, যদি রাগকে প্রধান হিসেবে দেখেন তাহলে বলবো ওর আচরণে আমি কখনো এক ফোঁটাও রাগ করতাম না। তাহলে অনেক আগেই সম্পর্ক ছিন্ন করতাম। বরঞ্চ ওর ওইগুলোতে আমি বেশ মজাই পেতাম। আর দ্বিতীয়ত, আমি যদি ভোরবেলা মারতাম তাহলে বডি অত শক্ত থাকতো না। ওখানকার পুলিশকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন মৃতদেহের অবস্থা কিরকম ছিল। দেহ শক্ত হতে তো একটা সময় লাগে, তাই না? আপনি যদি রাতে মেরে থাকেন? বিনায়ক আমতা আমতা করতে থাকলে মন্টু রক্ষিত বললেন, যাই বলো, এই রাগ কিন্তু ভয়ঙ্কর জিনিস। ঠিক বলেছেন। তার থেকেও ভয়ঙ্কর জিনিস কি জানেন মন্টুবাবু? কি? লোভকে প্রশ্রয় দেওয়া। হঠাৎ এ কথা কেন বলছেন? আপনার সাথে মনীন্দ্রবাবুর আলাপ কতদিনের? বেশি নয়, বছর খানেক হবে। আপনি ওনার বাড়িতে আসতেন তো? হ্যাঁ, মাঝে মাঝেই? প্রায় রোজই বলতে পারেন। আপনাকে উনি কলমটা সম্পর্কে কি বলেছিলেন? সবাইকে যা বলেছিলেন, মানে আমাকেও তাই। না, আপনাকে একটু বেশি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলেছিলেন? কলমটার ডাঁটিটা নাকি হীরের। ঠিক, ডায়েরিতে উনি এই কথাই লিখেছিলেন। আচ্ছা মন্টুবাবু, আপনি বিদেশে কি নিয়ে কাজ করতেন? কেন, এই তো সেদিন যে বললাম যে গাইডের কাজ করতাম। আর কিছু না। অনেক নামি দামি মানুষের সাথে তো তাহলে নিশ্চয়ই আপনার পরিচয় ছিল? তা ছিল। আপনার দ্বিতীয় রোজগারের রাস্তার কথাটা কিন্তু আপনি লুকিয়ে রেখেছেন আমাদের কাছ থেকে। মানে আমার তো কোনো দ্বিতীয় রোজগারের রাস্তা ছিল না। ছিল ছিল। কি বলুন তো? অ্যান্টিক জিনিস কেনা বেচা করা। আপনি মনীন্দ্রবাবুকে সে কথা বলেও ছিলেন। সে কথা শুনেই মনীন্দ্রবাবু আপনাকে কলমটা বিশেষত্বের কথা বলেছিলেন। আর আপনি মনীন্দ্রবাবুর মুখে কলমটা বিশেষত্বের কথা যখন শোনেন তখনই বুঝতে পারেন এর অ্যান্টিক ভ্যালু অনেক না থাকুক,
হীরেটার তো মূল্য অনেক। তাই সেদিন থেকে লেগে যান ওনার পেছনে। তারপর জুটে যায় সেদিন সুযোগ। আপনি জানতেন যে বিনায়কবাবু ভোরে ওনার ঘুম ভাঙাতে যাবেন, তাই রাতে কাজটা করে এসে চুপচাপ নিজের ঘরে ঢুকে থাকেন। সেদিন সবাই বাস জার্নি করে ক্লান্ত ছিলেন বলে কেউ আর কারুর খবরই নেয়নি। তা না হলে রাতেই সব জানাজানি হয়ে যেত। আমিও সেদিন ঘরের বাইরে বের হইনি। সন্দীপন একটা ডায়েরি এগিয়ে দিয়ে বললেন, এই দেখুন মনীন্দ্রবাবু কি লিখে রেখেছেন, কি? দেখুন না। মন্টু রক্ষিত দেখলেন লেখা AK গুপ্ত, তারপর একটু ছেড়ে লেখা ডিসপোজিট হোয়াই। মন্টু হেসে বললেন, এ লেখার সাথে আমার ঘরে ঢোকার কি সম্পর্ক? আছে আছে, আপনার বাড়ি তৈরি করার সময় পাকা বাড়ি তৈরি করছেন শুনে সেই সম্পর্কে মনীন্দ্রবাবু আপনাকে কি লিখে দেখিয়েছিলেন যেন? অধিকারী হেসে বললেন, ওই পাকা বাড়ির রসে রাস্তা ডুবে গিয়ে যাতায়াতের অসুবিধা করবে না তো? এই কথাটা যদি আপনি সেদিন আমাকে না বলতেন তাহলে সত্যি এত দূরে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হতো না। ওই কথাটা আমি বুঝতে পারি ভদ্রলোক অসম্ভব রসিক, এবং আমার তখন মনে হয়েছিল ইনি জাগলারি করলেও করতে পারেন। আর মানববাবুর মুখে শুনলাম ওনার সব গুণের কথা। এই মানববাবুই বললেন মনীন্দ্রবাবু জাগলারির কথা। তখনই আমি ওনার সেদিনের রাতের লেখা দুটোর ওপর ভালোভাবে চিন্তা শুরু করি। তখন বুঝতে পারি আসল মানে কি। উনি সেদিন প্রথম লাইনে লিখেছিলেন AK গুপ্ত। ভালো করে বুঝে দেখুন, এই গুপ্ত পদবিটা আমরা যখন ইংরেজিতে লিখি তখন বানান লিখি GUPTA, অর্থাৎ যার বাংলা উচ্চারণ গুপ্তা। এটা ভুলও বলতে পারেন আবার স্টাইলও বলতে পারেন, কিন্তু GUPTO গুপ্ত এটা কখনো লিখি না। এর আসল অর্থ হচ্ছে গোপন। তার মানে রক্ষিত বাবু লুকিয়ে ওনার ঘরে ঢুকেছিলেন, আর সেটা মনীন্দ্রবাবু দেখে ফেলেন এবং লেখেন AK গুপ্ত, অর্থাৎ এটা কে লুকিয়ে। এবার রক্ষিতবাবু দেখলেন ধরা পড়ে গিয়েছেন, তাই সাথে সাথে বেরিয়ে আসেন এবং মনীন্দ্রবাবু ওনাকে দেখে আবার লেখেন ডিপোজিট ওয়াই। আমরা জমা রাখাকে বলি ডিপোজিট করা, মানে গচ্ছিত করা। এটাকে অনেকে বলে রক্ষিত। উনি রক্ষিতকে রক্ষিত অর্থে ব্যবহার করে ইংরেজিতে ডিপোজিট লিখেছেন। রক্ষিতবাবুকে উনি আড়ালে ডিপোজিট লিখতেন সেটা রক্ষিতবাবু জানতেন না, তাই ওনার লেখার অর্থটা বুঝে উঠতে পারেননি। যদি জানতেন তাহলে ডায়েরিটা আমাদের হাতে আসতই না। উনি গোপন খাতায় এটা লিখতেন, কিন্তু ডায়েরিটা রক্ষিতবাবুকে দেখাতেন সেটা রক্ষিতই লিখতেন। যাই হোক, তারপর লিখেছিলেন ওয়াই, অর্থাৎ রক্ষিতবাবু কি কারণে এসছেন সেটা জানতে চেয়েছেন। কিন্তু রক্ষিতবাবু তার কোনো উত্তর না দিয়ে সজোরে ঘুষি মেরে ওনাকে মেরে ফেলেন। তারপর কলমটা নিয়ে চলে যান। সবাই সন্দীপনের দিকে তাকিয়ে থাকলে সন্দীপন মন্টু রক্ষিতকে বললেন, কলমটা আছে না বিক্রি করে দিয়েছেন? রক্ষিত তার প্যান্টের পকেট থেকে একটা কলম বার করে দিয়ে বললেন, এই যে। সবাই কই দেখি দেখি করে ঝাঁপিয়ে পড়লে বঙ্কিমবাবু বললেন, আরে আগে কলমটার ডাঁটিটা তো একবার দেখতে দিন আমাকে। 40 পয়সার বিনিময়ে অতটা হিরে দেওয়া ভাবা যায় না। সবাই হই হট্টগোল থামিয়ে দিলে বঙ্কিমবাবু বেশ ভালো করে কলমের ডাঁটিটা দেখে বললেন, এটা কি সত্যি হীরের ডাঁটি নাকি সন্দীপবাবু? আমার কিন্তু মনে হচ্ছে না। ওটাকে হীরের ডাঁটি বলতেও পারেন আবার নাও বলতে পারেন। মানে? আসলে মনীন্দ্রবাবু মন্টুবাবুর সাথে একটু মজা করেছিলেন। কেন? বাকি 3 জনের সাথে করেননি কেন? মন্টুবাবু ওনাকে বলেছিলেন যে গাইডের কাজ করার পাশাপাশি উনি অ্যান্টিক জিনিস বিক্রি করেন, তাই ওনার সাথে মজা করেছিলেন। তা এটা হীরের হ্যাঁ বা না কেন? এটা ডায়মন্ড কোম্পানির কলম এবং ডাঁটিটার গায়ে ডায়মন্ড কথাটা লেখা রয়েছে। আর আমি যদি খুব ভুল না করি এটা অত পুরনো কলমও নয়। সম্ভবত কোম্পানি এই ব্র্যান্ডটার 60 বছর পূর্তি উপলক্ষে এই কলমটা হয়তো মার্কেটে এনেছিল, আর উনি একটা কলম কিনেছিলেন। একদমই তাই। তাহলে আপনি সেদিন কেন মিথ্যা কথা বলেছিলেন যে আপনি এই কলমটার ব্যাপারে কিছুই জানেন না? দেখছিলাম আপনি কিভাবে এর সমাধান করেন। বুঝুন অবস্থা মশাই।
শুনছিলেন শঙ্কর চক্রবর্তীর কলমে হিয়ালির মায়াজালে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আবির, মৃন্ময়, সুদীপ্ত, সৌমিক, সৌরভ, জয় ভট্টাচার্য, জয় দাস ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।